আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। সবাইকে ঢাকা কলেজের সকল ছাত্র সহ বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত সকল ছাত্রদেরকে স্বাগতম ঢাকা কলেজের অনলাইন ভূগোল ক্লাসে। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? ক্লাস ঠিকমতো করছো অবশ্যই। সবাই জয়েন করেছো না এর মধ্যে? হ্যাঁ, আজকে আমরা কিন্তু তৃতীয় অধ্যায় পড়বো আবারও। তোমরা জানো যে তৃতীয় অধ্যায়টা অনেক বড় এবং সেটার অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো পার্ট আছে, আমাদের এগুলো একটার পর একটা পড়ছি। তো আজকে তৃতীয় অধ্যায় পড়বো। তোমরা অলরেডি সবাই বই নিয়ে বসেছো নিশ্চয়ই। বই না নিলেও বইটা সামনে নিয়ে রাখতে হবে। আমি কিন্তু গত ক্লাসেই বলেছি আজকে আমরা সুনামি পড়বো, সেই সাথে আজকে সবাইকে ক্লাসে থাকতে হবে, কারণ আমি কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তোমাদের কিন্তু সিটি পরীক্ষার সময় চলে আসছে, তোমাদের সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে, সুতরাং কোশ্চেনের ধরনটাও কিন্তু বুঝতে হবে। এই কারণে বলেছি গত ক্লাসে যে তোমাদের সবাইকে একটু ক্লাসে আজকে অ্যাটেন্ড করতেই হবে। তো আমি ক্লাস শুরু করি একটু দেরিতে, যাতে তোমরা সবাই জয়েন করতে পারো। হ্যাঁ, তাহলে সবাই অলরেডি জয়েন করতেছো নিশ্চয়ই। আচ্ছা, আজকে আমরা থার্ড অধ্যায়টার নাম কি আমাদের? ভূমিরূপ পরিবর্তন। গুড। তাহলে আমরা আজকে সুনামি অধ্যায় চলে যাই। সুনামি অধ্যায় আমরা আজকে পড়বো। কি পড়বো সেটা বলছি। তার আগে তোমরা অনেকেই আমাকে চেনো, যারা রেগুলার ক্লাস করো, রেগুলার ক্লাস অনেকেই করো। কারা কারা করো তা তো আমি জানি। তারপরও যারা আজকে নতুন ক্লাসে জয়েন করছো, আমার ঢাকা কলেজের প্রিয় ছাত্ররা অথবা পুরো বাংলাদেশের যে কোনো কলেজের আমার সকল ছাত্ররাই আমার প্রিয়, তাদের জন্য আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। চলো আজকে দেখি আমরা আজকে ক্লাসে কি পড়ব, অর্থাৎ আজকে ক্লাস শেষে আমরা আসলে কি জানতে পারবো। আজকে ক্লাস শেষে আমরা প্রথমে জানবো যে সুনামি কি। সুনামিটা কি আসলে আমরা জানি, কিছু কিছু জানি, আসলে সব পুরোপুরি জানি না। আজকে আমরা জানবো সুনামিটা কি, এটা এবং এটা কেন হয়, এর সৃষ্টির কারণটা কি আসলে, আর এটা হওয়ার পরে আসলেই বা কি হয়, কোন এর ফলাফলটা কি, মানে এটা কি ক্ষতিকারক না কি, এগুলো আমরা আজকে ডিটেলস জানবো। হ্যাঁ, তো চলো আমরা খাতা কলম তো নিবই। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি মনে করি যে তোমরা যদি আমার ক্লাসটা রেগুলার দেখো বা শোনো, তোমাদের কিন্তু ক্লাসটা আমি একেবারেই নোটের মতো করে দিই। আমার ধারণা যে তোমরা বারবার যদি ক্লাসটা দেখো নোট আকারে হয়ে যাবে। এটা কিন্তু আমরা নর্মালি যখন আমাদের ক্লাসগুলো হতো, মানে ছাড়া, করোনাকালীন অনলাইন ক্লাস ছাড়া, তখন কিন্তু এভাবে ক্লাস নিতাম না। তো এইটার একটা মানে অনলাইন ক্লাসের একটা সুবিধা হচ্ছে যে তোমাদের কিন্তু নোট হয়ে যাচ্ছে, এবং এই ক্লাসগুলো মানে আমি যেভাবে নিচ্ছি সেভাবে যদি তোমরা ক্লাসগুলো ফলো করো বা সেভাবে নোট করে পড়ো, আমি নিশ্চিত তোমরা সবাই এ প্লাস পাবা। এবং এটা ফলো করতে হবে। এখন আমি দিচ্ছি, কিন্তু তোমরা যদি না পড়ো তাহলে তো হবে না। ন্যূনতম পড়াটুকু তো পড়তেই হবে, তাই না? তাহলে চলো আমরা আজকে ক্লাসে চলে আসি। হ্যাঁ, প্রথমে চলে আসি সুনামি। সুনামিটা কি? সুনামি শব্দটা হচ্ছে জাপানি একটা শব্দ, যেটা আমরা যদি ইংলিশের স্পেলিং দেখি তাহলে কি হবে? স্পেলিংটা হচ্ছে TSUNAMI, এটাকে বাংলায় আমরা উচ্চারণ করি সুনামি। সুনামিটা হচ্ছে অর্থ, যদি এটার শব্দগত অর্থ দেখি, প্রথমে TSU দুটো অংশ ভাগ করি। সু অর্থ হচ্ছে পোতাশ্রয়, যেটাকে ইংলিশে হারবার বলা হয়। আর নামি NAMI, নামি অর্থ হচ্ছে তরঙ্গ, ওয়েভ। আর সুনামি কথাটার আক্ষরিক যদি আমরা অর্থ দাঁড় করি, মানে টোটাল শব্দটার যদি আক্ষরিক অর্থ দাঁড় করায়, তাহলে সেটা হচ্ছে যে পোতাশ্রয় ধ্বংসকারী বিশালাকার তরঙ্গ। তাহলে কি হলো, যে পোতাশ্রয়কে ধ্বংস করে এমন বড় একটা তরঙ্গকে বলা হচ্ছে সুনামি। আসলে সুনামিটা কি সেটা যদি আমরা ভৌগোলিক ভাষায় বলি, তাহলে হচ্ছে উন্মুক্ত সমুদ্রের উপকূলে বা তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পানির স্তরের যে আন্দোলন হয়, তার কারণে যে বিরাট সমুদ্র তরঙ্গ বিপুল শক্তি নিয়ে উপকূলে এসে আছড়ে পড়ে, তাকেই সুনামি বলা হয়। কি বলেছি আবার শোনো, উন্মুক্ত সমুদ্রের উপকূলে বা তলদেশে ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে পানির স্তরের আন্দোলনের কারণে যে বিরাট সমুদ্র তরঙ্গ বিপুল শক্তি নিয়ে কোথায় উপকূল ভাগে আছড়ে পড়ে বা আঘাত আনে, সেটাই হচ্ছে সুনামি।
সুনামিকে আমরা এর আগে বলেছি যে যেহেতু এটার অর্থ আমরা যখন শুনেছি কি পোতাশ্রয় ধ্বংসকারী একটা বিশালাকার তরঙ্গ, এটাকে কেন এই নামটা বলা দিল, তার কারণ হচ্ছে সুনামির ফলে শুধুমাত্র উপকূলের সাধারণ মানুষকে বা অধিবাসীগুলোকে যে ক্ষতিগ্রস্ত করে তা কিন্তু নয়। এর ফলে সমুদ্রের উপকূলে যে পোতাশ্রয়গুলো থাকে, জেটি থাকে, পোতাশ্রয়তে কি থাকে, জাহাজ থাকে, তাই না? এই বড় বড় জাহাজে রাখার যে স্থান সেটা হচ্ছে পোতাশ্রয় বা জেটি, এগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তার কারণে সমুদ্রের এগুলোর মানে অবস্থান হচ্ছে, জেটিগুলোর অবস্থান হচ্ছে সমুদ্রের খুব মানে কাছাকাছি, মানে স্থলভাগের কাছাকাছি প্রান্ত দেশে অবস্থিত থাকে। এই কারণে এটাকে বলা হয় সুনামি। তাহলে এটা আসলে হচ্ছে বিশাল আকারের একটা শক্তিশালী জলোচ্ছ্বাস সুনামি। সমুদ্রতল বা তীরবর্তী মাটির গভীরে ভূমিকম্প অথবা প্লেট টেকটনিক, এই শব্দটা অনেক শুনেছ, অনেকবার বলেছি। এই প্লেট টেকটনিকের আকস্মিক মুভমেন্ট এর ফলে সমুদ্রের পানিতে একটা কম্পনের তৈরি হয়, কম্পনের। এই কম্পনের কারণে সেখানে বিশাল আকারের ঢেউয়ের ফলে পানিগুলো আরও উপরে ফুলে ওঠে এবং তখন প্রবল বেগে সেটা উপকূলের দিকে আসতে থাকে। এটাই হচ্ছে সুনামি। তোমরা দেখো কতগুলো আমি ফটোগ্রাফ প্রত্যেকটা স্লাইডে দিয়েছি সুনামিগুলোর বিভিন্ন রকম চিত্র, বিভিন্নভাবে যে আক্রমণটা করে সেটা দেখানোর জন্য। তোমরা নিশ্চয়ই এগুলো দেখে বুঝতে পারছো যে এটা আসলে কতটা ভয়াবহ, হ্যাঁ, অনেক ভয়ঙ্কর রূপে আসে। আচ্ছা, এই সুনামির ক্ষেত্রে কম্পনজনিত বা তারণজনিত কারণে পানি ফুলে উঠে বিশাল এক বা একাধিক ঢেউয়ের সৃষ্টি করে এবং তার চারিদিকে সমানভাবে সমান মাত্রায় ছড়িয়ে পড়ে। এই ঢেউ দ্রুততার সাথে পাড়ে বা পাড়গুলোতে আঘাত করে, হ্যাঁ, যার কারণে বিশাল সমুদ্রের ক্ষেত্রে এই যে ঢেউগুলো নিকটবর্তী যে ভূভাগ সেদিকে ধাবিত হয়। কখনো কখনো এই যে ঢেউগুলা এগুলো এত উঁচু হয় যে এক একটা পাহাড়ের সমান উঁচু হয়। তাহলে চিন্তা করা যায় না যে পাহাড়ের সমান উঁচু হলে সে উপকূল ভাগের যে যত বড় বিল্ডিং থাকুক না কেন সেগুলো কিন্তু জলোচ্ছ্বাসের ভিতরে একেবারে নিমজ্জিত হয়ে যায়। তো এই পাহাড় সমান পানি বিশাল পানি ক্ষেত্র ঠেলে আস্তে আস্তে অনেক সময় দেখা যায় যে গভীর সমুদ্র থেকে যখন এই সুনামিটা আসতে থাকে তখন অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায়, আবার সব সময় কিন্তু দুর্বল হয় না। যেগুলো দুর্বল হয়ে যায় সেখানে তো ক্ষয়ক্ষতির পরিমাণ কম, কিন্তু যেগুলো দুর্বল হয় না সেগুলো ভয়ঙ্কর রূপে আঘাত হানে এবং এই আঘাত নিকটবর্তী যে উপকূল ভাগ সেটাকে একেবারে ধ্বংস করে দেয়। আর এই ধরনের আকস্মিক জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলে যে জানমালের ব্যাপক ক্ষতি করে, ক্ষয়ক্ষতি করে তার বলার অপেক্ষা রাখে না। আর এছাড়া সমুদ্রের তলদেশে বিভিন্ন মানে অনেক আগ্নেয়গিরি আছে। আমরা যখন আগ্নেয়গিরি পড়েছিলাম সমুদ্রের তলদেশেও যে আগ্নেয়গিরি আছে সেটার কথা কিন্তু আমরা বারবারই বলেছি। তো এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণেও কিন্তু অনেক সময় পানি ফুলে উঠতে পারে এবং সুনামি ঘটতে পারে এবং এটা হয়। আর এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, আমরা যখন কারণ বলবো তখন বলবো। আর সুনামি যে সব সময় বিশাল বিশাল ঢেউ নিয়ে আসবে তা কিন্তু নয়। কিছু কিছু সুনামি আছে যে ঢেউগুলো হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, হয়তো বা নৌকার নিচ দিয়ে ঢেউগুলো চলে যাচ্ছে কিন্তু সেটা সুনামির ঢেউ। এই ক্ষেত্রে কারণগুলো কি? এক্ষেত্রে কারণ হচ্ছে যে মানে এই যে সুনামিগুলোর ঢেউ ছোট সেগুলো হচ্ছে গভীর সমুদ্রে এই ভূমিকম্পগুলোর স্থল বা অগ্নুৎপাতের স্থল, যার কারণে পানি ফুলে ওঠা মানে পানি সহজে স্থিতি অবস্থায় আসার মতো তল পায়। কিন্তু সমুদ্র যত ভূভাগের কাছাকাছি হয় ততই অগভীর হয় সমুদ্র এবং তাই এই ধরনের ঢেউগুলো চূড়ান্ত আকার ধারণ করতে শুরু করে। কিছু কিছু সুনামি আছে ভূভাগের দিকে আসে অগ্রসর হতে হতে সেটা প্রায় 100 ফুট অথবা যেটাকে আমরা যদি মিটারে হিসাব করি 30 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এই পর্যন্ত যতগুলো সুনামি হয়েছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে রেকর্ড করা হয়েছে 212 ফুট, যেটা প্রায় 65 মিটার উঁচু। মানে চিন্তা করো যে কত উঁচুতে এক একটা জলোচ্ছ্বাসের মানে উচ্চতা হতে পারে। আর গভীর জলে সুনামি প্রতি ঘন্টায় 600 কিলোমিটার 600 মাইল অথবা 1000 কিলোমিটার গতির হতে পারে। মানে এত গতিতে এত বেগে এটা সাধারণত প্রবাহিত হয়। সুনামির ঢেউ সাধারণত একটা হয় না,
ধারাবাহিকভাবে একটার পরে একটা আসে, কারণ এগুলো চূড়া, মানে এই যে সুনামির ঢেউয়ের যে চূড়াগুলো, এই চূড়াগুলোর একটা ঢেউ থেকে আরেকটা ঢেউ চূড়ার দূরত্ব হচ্ছে প্রায় 100 মাইল, যেটাকে 160 কিলোমিটারের মতো বলা হয়। একটা চূড়া থেকে মানে ঢেউ আসার পরে ঘন্টাখানিক পরে, অর্থাৎ 1 ঘন্টা পরে আরেকটা ঢেউ আসে। তো এইভাবে দেখা যায় যে 1 ঘন্টা পর পর এই কিছু সুনামির ঢেউগুলো আসতে থাকে। এভাবে 1 ঘন্টা পর পর ভূভাগে সুনামির ঢেউগুলো আঘাত হানে। অতীতে অনেক সুনামি হয়েছিল এবং তার তীব্রতাও অনেক বেশি ছিল, তবে মানে রিসেন্ট, মানে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ যে সুনামিটা হয়েছিল সেটা 2004 সালে। সেটা সেই সময় তোমরা হয়তো অনেকে ছোট ছিলে বা হয়েছো কিনা, খুব সাম্প্রতিক, আমাদের জন্য এটা খুব সাম্প্রতিক সময়। তো সে বাংলাদেশ থেকেও আমরা ফিল করেছি, দেখেছি। তো এই সুনামিটা 2004 সালে ভারত মহাসাগরে সুনামিটা হয়েছিল, যেটা 9.2 মাত্রার রিক্টার স্কেলের ভূমিকম্পের কারণে, যেটা ভারত মহাসাগরে এই ভূমিকম্পটা হওয়ার কারণে এই সুনামিটা হয়েছিল। এবং এর ফলে ভারত মহাসাগরের সংলগ্ন যেসব দেশগুলো আছে, যেমন থাইল্যান্ড, চীন, মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশসমূহে এই সুনামি একটা বিশাল প্রভাব বিস্তার করে। এই মানে ভারতের বলা হয় যে ভারতের মতো একটা শক্তিশালী দেশে, যেখানে সারা বছর যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয় তার চাইতে বেশি শক্তিশালী ছিল এই সুনামির ঢেউটা। তো যেখানে প্রায় 2.5 লক্ষ লোকের প্রাণ নিয়েছে এবং যেটা সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে, সারা বিশ্ব আতঙ্কিত হয়েছিল এই সুনামির কারণে। যদিও সুনামিটা 2004 সালে হয়েছে, এরপরেও কিন্তু অনেক সুনামি হয়েছে, কিন্তু সেগুলো হয়তো অত বড় ছিল না। আর যেহেতু প্লেট টেকটনিক বা প্লেটগুলা সবসময় মুভ করছে, যার কারণে সুনামি সবসময় হচ্ছে। এখনও ভারত মহাসাগরের প্লেটগুলা বা তার আশেপাশের প্লেটগুলা কিন্তু মুভ করছে, যার কারণে হঠাৎ হঠাৎ ভূমিকম্পের ফলে সুনামি কিন্তু হয়ে চলছে। এগুলো গেলেও আমাদের হচ্ছে সুনামি কি, সুনামি ধরন সম্পর্কে তোমরা কিছুটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এতক্ষণে বুঝে ফেলেছো যে সুনামিটা কি। সুনামিটা আসলেই মানে সোজা কথায়, সংক্ষিপ্ত ভাষায় যেটা বলা যায় যে সমুদ্রের তলদেশে ভূমিকম্প অথবা অগ্নুৎপাতের ফলে যে সমুদ্রের পানির ঢেউগুলা যখন অনেক বড় বড় পাহাড় সমান হয়ে এবং খুব মানে গতিতে, প্রচণ্ড গতিতে উপকূলে আঘাত হানে, সেটাই মূলত হচ্ছে সুনামি। এক্ষেত্রে এমনি স্থলভাগে যে ভূমিকম্পটা হয় সেখানে পানি থাকে না, আর যেটা সুনামির ক্ষেত্রে সেখানে একে তো কম্পন আছেই, সে সাথে পানি, এবং পানিটার সাগরের পানিটা সেটা হচ্ছে আরও বিশাল আকার গতি নিয়ে আসে। তার মানে ক্ষয়ক্ষতি বা মানে ক্ষতির পরিমাণটা অবশ্যই অনেক বেশি হয়ে থাকে, তাই না? আচ্ছা, এখন দেখি যে এই যে সুনামিটা হয় এটার আসলে কারণটা কি, কি কারণে হয়। আমরা কিন্তু এতক্ষণ যে সংজ্ঞা বা ব্যাখ্যাগুলো দিয়েছি, ব্যাখ্যার মধ্যে কিন্তু আমি বলে ফেলেছি কারণগুলো কি। আমরা তারপরও এটাকে যখন আলাদাভাবে ক্লাসিফিকেশন করে পড়বো, তখন আমরা একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লিখতে হবে। তাহলে সুনামির কারণ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ আর একটা হচ্ছে বাহ্যিক কারণ। অভ্যন্তরীণ কারণটা কি? অভ্যন্তরীণ কারণের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্নুৎপাত মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আর বাহ্যিক কারণের মধ্যে রয়েছে ভূমিধস এবং উল্কাপিণ্ডের পতন। যেটা বাহ্যিক কারণটা খুব অল্প ক্ষণিকের জন্য, বা সুনামিটা অত বেশি আকার ধারণ করে না, কিন্তু অভ্যন্তরীণ কারণগুলো খুব ভয়ঙ্কর আকার হতে পারে। তো অভ্যন্তরীণ কারণের মধ্যে আমরা ভূমিকম্প সম্পর্কে আবার একটু ডিটেলস করে বলি, যে ভূত্বক গঠনকারী যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলোর মুভমেন্টের ফলে, অর্থাৎ প্লেটগুলো তো বিভিন্ন রকম মুভমেন্ট করে, তাই না? তোমাদের মনে আছে কত ধরনের মুভমেন্ট প্লেটগুলোর? বলো তো। হ্যাঁ, 3 ধরনের মুভমেন্ট। একটা আমরা পড়েছি না, যে সংকোচন, সম্প্রসারণ এবং পাশাপাশি, মনে আছে? অবশ্যই, এবং না থাকলে আবার পড়বা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে যখন প্লেটগুলা সংকোচন অর্থাৎ হচ্ছে কনভার্জেন্ট মুভমেন্ট হয়, তখন একটা প্লেটের অভিমুখে মানে তার কাছাকাছি আসতে থাকে। এই সময় প্লেটগুলোর সীমানায় বেনি অফ এলাকায় এই ধরনের ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্পের কেন্দ্রগুলো এই এলাকায় সবচেয়ে বেশি হয়। 2004 সালে যে ভূমিকম্পটা হয়েছিল সেটা প্লেটের কনভার্জেন্ট মুভমেন্টের কারণেই হয়েছিল, এবং উপকূলে এই ধরনের প্লেটের চলাচলে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, যার কারণে এই সুনামিটাও তখন হয়ে থাকে। আর 2004 সালে ভূমিকম্পটা হয়েছিল মূলত ভারতীয় প্লেট মায়ানমার প্লেটের নিচে
নিমজ্জিত হয়ে যায়, যার কারণে এত বড় একটা ভয়াবহ ভূ আন্দোলনের সাথে সাথে বড় ভয়াবহ একটা সুনামি হয়। আর এই তরঙ্গ, এই ভূমিকম্পের ফলে যে তরঙ্গটা হয়, তরঙ্গ ঘন্টায় 700 থেকে 1000 কিলোমিটার বেগে ধাবিত হয়। যতই উপকূলের কাছে আসে এই তরঙ্গের দৈর্ঘ্য এবং গতিবেগ দুটাই কমতে থাকে। উপকূলে বাধা পেয়ে এই মানে অনুভূমিক গতি কমে যাওয়ার কারণে পানিতল ক্রমশই উঁচু হয়ে ওঠে। এই উচ্চতা কখনো কখনো 20 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই বিশাল উঁচু তরঙ্গ প্রবল বেগে উপকূলের দিকে আঘাত হানে। এরকম ঘটনা 1771 সালে জাপানে হয়েছিল এবং 1883 সালে ক্রাকাতোয়া 1964 সালে আলাস্কায় ভূমিকম্পের এই মানে কনভার্জেন্ট কারণে মুভমেন্টের কারণে হয়েছিল। আর আছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও মানে অভ্যন্তরীণ কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সাধারণত উপকূলবর্তী এলাকার পানির গভীরে যে আগ্নেয়গিরিগুলো আছে সেখানে অগ্নুৎপাতের কারণে কিন্তু পানিগুলো মানে ঢেউগুলো সৃষ্টি হয়। ঢেউ সৃষ্টি হওয়ার ফলে বা এই আন্দোলন হওয়ার ফলে কিন্তু বিশাল বিশাল তরঙ্গের সৃষ্টি হয়ে সুনামি সৃষ্টি হতে পারে। যেমন 1883 সালে কাকাতুয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে কিন্তু সুনামি হয়েছিল। তোমরা কাকাতুয়া সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসে একটু ডিটেলস বলেছিলাম, তাই না? কাকাতুয়া আগ্নেয়গিরিটা কোথায়? আমি যদি সংক্ষিপ্ত জ্ঞানমূলক কোশ্চেনে দিই তখন কিন্তু জানতে হবে। কাকাতুয়া আগ্নেয়গিরিটা হচ্ছে জাভা, ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপের সুন্দা প্রণালীতে এই আগ্নেয়গিরিটা অবস্থিত। সেখানে 1883 সালে একটা ভয়ঙ্কর আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম যে একটা বিশাল ধরনের একটা অগ্নুৎপাত হয়েছিল, যেখানে প্রচুর মানুষ মারা গেছে এবং প্রায় 163টা গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। তো ওই যে একটা বড় ধরনের অগ্নুৎপাত, সেই সময় অগ্নুৎপাতের কারণে কিন্তু সুনামি, একটা ভয়ঙ্কর রকম সুনামি হয়েছিল। আর বাহ্যিক কারণের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে কোনো বদ্ধ জলাশয়ে বা হ্রদ এলাকায় হিমানী সম্প্রপাতটা কি, যখন পাহাড় থেকে বড় ধরনের বরফখণ্ডগুলো যখন নিচে পড়ে, এটা পড়লে সাধারণত অনেক ওই আশেপাশের জায়গাটা কেঁপে ওঠে, সেটা অথবা ধস বা উল্কাপাতের কারণে কিন্তু সুনামি হতে পারে। এগুলো হচ্ছে মানে ভূপৃষ্ঠের বাহিরে, অর্থাৎ ভূ অভ্যন্তরের বাহিরের কারণগুলো। তো এই সব টোটালি যে ভূ অভ্যন্তরীণ কারণ এবং বাহ্যিক কারণ, এই সমস্ত কারণগুলোর ফলে কিন্তু সুনামিগুলো হচ্ছে। এরপরে দেখি সুনামি হওয়ার ফলে কি হচ্ছে। সুনামি হওয়ার ফলে যেটা হচ্ছে, দেখো এখানে দুটো চিত্র আমি দেখাচ্ছি, আর অনেক চিত্রই তোমরা দেখেছো, এতক্ষণ ধরে অনেকগুলো ফটোগ্রাফ দিয়েছি। এখানে দেখো যে প্রথম যে চিত্রটা, যে একেবারেই ওই পাশের চিত্র, যে একটা জাহাজ দেখতেছো, একটা বিল্ডিং দেখতেছো। দেখো যে এই চিত্রে কি দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং, যেটা মনে হচ্ছে যে উপকূল এলাকার, হয়তো এটা শেল্টার, সাইক্লোন শেল্টার হতে পারে অথবা আবহাওয়ার অফিস হতে পারে। আর তার সাথে হচ্ছে একটা জাহাজটা তো আসলে এখানে থাকার কথা না, তাই না? তার মানে হচ্ছে সুনামির কারণে জাহাজটা পাড়ে এসে এই মানে ভূপৃষ্ঠের কতটা অভ্যন্তরে এসে ঢুকেছে। আরেকটা দেখো যে গাড়ি উঠে আছে, মানে তছনছ লন্ডভন্ড জায়গা পুরা, ওইখানে গাড়ি এসে উপরে ঝুলে আছে। তো সুনামির ফলে এরকম ভয়ঙ্কর ধরনের ঘটনাগুলো ঘটে। আমরা দেখি এখন কি ধরনের ভয়াবহ ঘটনাগুলো হতে পারে। প্রথমে দেখো যে ধ্বংস, সুনামির কাজই হচ্ছে ধ্বংস করা। বিশাল সুনামিতে যে পরিমাণ শক্তি এবং পানি থাকে, তা যখন কোনো একটা ভূমিতে আঘাত করে তখন চরম ধ্বংস হতে পারে। বিশাল সুনামির প্রাথমিক তরঙ্গে সাধারণত তরঙ্গটা থাকে অনেক লম্বা, তবে সবচেয়ে বেশি ক্ষতি হয় এই প্রাথমিক তরঙ্গে। এই তরঙ্গের দ্বারা কি হয় যে উপকূল এলাকার বিভিন্ন নৌকা, মানে বড় বড় বিল্ডিং, সেতু, গাড়ি, গাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেলিফোন লাইন, বিদ্যুতের লাইন, এগুলো কি করে, এই সুনামি তার যাওয়ার পথে এগুলোকে ধ্বংস করে ফেলে। এমনকি উপকূলের অভ্যন্তরেও অনেক ভিতরে প্রবেশ করেও সেখানকার গাছপালা সহ বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে একেবারেই ধ্বংস করে ফেলে। দেখো যে বাড়িঘরগুলোকে কি পরিমাণ ধ্বংস করেছে, একটা সুনামি কতটা শক্তিশালী হতে পারে। আর মৃত্যু, সুনামির সবচেয়ে খারাপ দিক হচ্ছে মানে প্রচুর পরিমাণে মানুষের মানে মৃত্যু হয় এর মাধ্যমে।
উপকূলীয় অঞ্চল বা শহরগুলো বা গ্রামের বসবাসকারী অধিবাসীদের আসলে সুনামি হলে পালানোর কোনো পথ থাকে না, কারণ এটাকে ফোরকাস্ট করা যায় না। যেমন একটা ঘূর্ণিঝড় আসছে, তোমরা দেখো যারা অনেকেই উপকূল এলাকায় আছো তোমরা জানো, অথবা আমরা সবাই জানি কম বেশি, যখন ঘূর্ণিঝড় হবে তার আগে কিন্তু ওয়েদারটাই আমরা বুঝে ফেলি, যে জলবায়ুটা বুঝি, যা 2 দিন 3 দিন ধরে আকাশ গুমোট থাকে, তারপরে একটা থমথমে অবস্থা থাকে, এবং বাংলাদেশের আবহাওয়া অফিস বা রেডিও অফিসগুলোতে কন্টিনিউয়াস বলতে থাকে গভীর সমুদ্রে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়টা এত কিলোমিটার দূরে আছে, এত দিকে উত্তর দক্ষিণ পূর্ব দিকে আছে বা দক্ষিণ পশ্চিম দিকে আছে, এরকম কিন্তু বারবার ফোরকাস্ট করতে থাকে। ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে ততক্ষণে দেখা যায় যে একটা ঘূর্ণিঝড় যখন গভীর সমুদ্রে উৎপত্তি হয়, সেটা উপকূলে বা বাংলাদেশের মতো উপকূলে আঘাত আনতে 3-4 দিন লেগে যায়। 3-4 দিনে আমরা মোটামুটি গরু ছাগল নিয়ে পালাতে পারি, তাই না, বা নিরাপদ স্থানে চলে আসতে পারে। কিন্তু সুনামির ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, কারণ আমরা জানি যে সুনামির কারণটাই তো জানি যে সুনামি হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হয়, নতুবা ভূমিকম্পের কারণে। যেটা দুটার আগ্নেয়গিরির কিছুটা ফোরকাস্ট করা গেলেও ভূমিকম্প কিন্তু ফোরকাস্ট এখনও বিশেষ করে অনুন্নত দেশগুলোতে করা তো সম্ভবই না, আর সমুদ্রের তলদেশে তো পসিবলই না। তো যার কারণে মানুষজনগুলো পালাতে পারে না, যার ফলে আকস্মিকভাবে ক্ষয়ক্ষতিটা হয়ে যায় সুনামিতে। কারণ সুনামি হওয়ার সাথে সাথে কিন্তু যা ক্ষতি হওয়ার তা হয়ে যায়। এতে করে কিভাবে মানুষের মৃত্যুটা সুনামিতে হয় সাধারণত ডুবে মারা যায়, অথবা যেটা হয় যে বড় বড় বিল্ডিংগুলো ভেঙে পড়ে, বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে, নতুবা বিভিন্ন ইলেকট্রিসিটিতে শক খেয়ে মারা যায়, অথবা বিভিন্ন ধরনের ট্যাঙ্কগুলো থাকে, পানির ট্যাঙ্ক, গ্যাসের ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের ট্যাঙ্কগুলোর মাধ্যমেও কিন্তু তারা এগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সুনামির স্রোতের সাথে অনেক কিছু অনেক ভারী ভারী জিনিসগুলো দেখা যায় যে উপকূল এলাকায় টিনের চালগুলা খুব স্পিডে আসছে, এগুলো তো ধারগুলা অনেক ধারালো থাকে, দেখা যায় এগুলো হয়তো মানুষের মাথা কেটে নিয়ে যাচ্ছে, এবং এগুলো এত ফোর্সে আসে, সাথে পানি থাকে, মানুষ কিছুই দেখতে পারে না, যার কারণে মৃত্যুর পরিমাণটা বেড়ে যায়। তারপরও যেটা হয় যে সেই সময় কেউ কোথাও যেতে পারে না বলেই বেশিরভাগ স্পটেই মারা যায়। 2004 সালে যে ডিসেম্বরে যে সুনামিটা হয়েছিল ভারত উপমহাদেশে, সেখানে শ্রীলঙ্কায় একটা দেশ, শুধুমাত্র শ্রীলঙ্কাতেই প্রায় 31,000 লোক মারা গেছে। আর এটা হতো একটা সরকারি হিসাব, এছাড়াও আরও হয়তো অনেক না জানা তথ্য আছে, আর হাজার হাজার তো আহত হয়েছে, সেটার তো আর হিসাব নয়, আর অন্যান্য ক্ষয়ক্ষতির কথা নাই বা বললাম। রোগ, এটার একটা সুনামির আরেকটা প্রভাব পড়ে যে বিভিন্ন ধরনের রোগ বালাই। সেটা কিভাবে হয়? সাধারণত সুনামির তরঙ্গ বা স্রোত ভূপৃষ্ঠের অভ্যন্তরে চলে আসে, সমুদ্রের সুনামি স্রোতের সাথে যে পানিগুলো আসে সেগুলো নিশ্চয়ই আমাদের নদী বা টিউবওয়েলের পানি নয়, এগুলো সাগরের পানি। আমরা কি জানি সাগরের পানি কি স্যালাইন ওয়াটার না? হ্যাঁ, স্যালাইন ওয়াটার। তো এই পানিগুলা যখন তোমার ভূপৃষ্ঠ উপকূলের অভ্যন্তরে স্থলভাগগুলোতে চলে আসে, তখন কি করে পানিগুলো কিন্তু সাথে সাথে নিষ্কাশন হতে পারে না, তখন ওই পানিগুলো বিভিন্ন সারফেসে আটকা পড়ে যায়, আটকা পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে করে যেটা হয়, প্রথমত সেখানকার মাটিটা স্যালাইন হয়ে যায়, যেটা সুদূর প্রসারী কৃষিক্ষেত্রে একটা প্রভাব পড়ে। তাছাড়া ওখানে যে সুপেয় পানি, স্বাদু পানি, যেটা আমরা ব্যবহার করি, খাই বা বিভিন্ন রান্নাবান্না বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, সেই পানিটাকে স্যালাইন করে ফেলে, আর স্যালাইন ওয়াটার স্বাভাবিকভাবে খাওয়া যায় না। আর এছাড়া পানি যখন জলাবদ্ধতা সৃষ্টি করে, তখন কিন্তু পানি নিষ্কাশন না হলে এখানে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, বিভিন্ন রকম জীবাণু আক্রমণ করে। এতে করে কি হয় যে পানিবাহিত বিভিন্ন অসুখগুলো মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে, আর পানিবাহিত অসুখগুলো এত দ্রুত মহামারী আকার ধারণ করে যে সেটা কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। আর যেহেতু সুনামি হয় যে এলাকাটায়, সেই এলাকাটার স্বাভাবিকভাবে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগুলো প্রচণ্ড রকম ভঙ্গুর থাকে, অথবা খুব খারাপ অবস্থায় থাকে, তখন চাইলেই ত্রাণকর্মী বা মেডিকেল টিম সহজে ওখানে পৌঁছাতে পারে না, বা ওষুধপত্র সেখানে অ্যাভেলেবেল করা যায় না, যার কারণে রোগটা আরও বেড়ে যায় এবং রোগীও বাড়ে, সাথে মৃত্যু হারও বাড়ে। তো এই ক্ষেত্রে এই ধরনের একটা ভয়াবহ রূপ ধারণ করে। আরেকটা হচ্ছে পরিবেশগত প্রভাব পড়ে সুনামির দ্বারা।
সেটা কিভাবে পড়ে। যেমন শুধুমাত্র যে সুনামি মানুষকে মারে তা কিন্তু না, এর সাথে সুনামি যেটা করে সেটা হচ্ছে যে ওইখানে বসবাসরত বিভিন্ন তোমার ফ্লোরা ফোনা, যেগুলো ইকোসিস্টেম, টোটাল ইকোসিস্টেমটাকে একেবারে ধ্বংস করে দেয়, মানে এটাকে মানে ভবিষ্যতের জন্য খুব ধ্বংস করে ফেলে। ওখানে বসবাসরত যে বিভিন্ন রকম প্রাণী আছে, পশু পাখি আছে, ইভেন পাখি তার বাসা বাঁধার জন্য গাছ পর্যন্ত পায় না, তখন দেখা যায় পাখিগুলো ওখানে থাকে না, চলে যায়। আর প্রত্যেকটা প্রাণীর পরিবেশের জন্য খুবই দরকার, একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। আর গাছগুলো তো ধ্বংসই হচ্ছে, যেহেতু ওখানে নতুন করে গাছ হতে পারে না, বিভিন্ন রকমের স্যালাইন ওয়াটার থাকার কারণে সাধারণত এখানে গাছগুলো হতে পারে না। তো এইভাবে দেখা যাচ্ছে যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, আর যে প্রজাতিটা বিলুপ্ত হয়ে যায় সেটা আসলে সংরক্ষণ করা হয়তো থাকে না, আমরা পৃথিবীর বুকে থেকে হারিয়ে ফেলি। তো এইভাবে পরিবেশের উপরে সুনামি ভয়ঙ্করভাবে একটা প্রভাব ফেলে। আরেকটা হচ্ছে ব্যয়। ব্যয় কিভাবে করে? সুনামির ফলে যেটা হয় যে সুনামিতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ক্ষতিগ্রস্ত হয়ে যারা মারা গেল তো তারা তো মারাই গেল, আর বেঁচে থাকার পরেও মানে যারা মারা গেছে তাদের সৎকারের জন্য, এবং যারা বেঁচে আছে তাদের চিকিৎসা করার জন্য, এবং যারা তাদের মানে সুনামি হওয়ার পরে যে অবকাঠামোগত ক্ষতি হয় সেগুলো পুনর্গঠন করা বা পুনরায় নির্মাণ করা, অথবা সেগুলোকে সংস্কার করা, ওই সুনামি এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, অনিরাপদ ভবনগুলোকে সরিয়ে ফেলা, এবং এই যে বিভিন্ন রকম কাজ, এছাড়া ত্রাণ সামগ্রী আনা, ত্রাণ দেওয়া, এই ধরনের কাজে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন। এটা হচ্ছে এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ, যে দেশে হবে সেখানে একটা অর্থনৈতিকভাবে আলাদা একটা চাপ পড়ে, এবং হয়তো এ সময় ক্ষণিকের জন্য কিছু পরিমাণে আর্থিক সহযোগিতা বিশ্বব্যাপী হয়তো আসে, কিন্তু সুদূর প্রসারীভাবে ওই দেশের সরকারের উপরে বা ওই দেশের অর্থনীতির উপরে কিন্তু একটা ভয়ঙ্কর রকম প্রভাব পড়ে যায় সেটাকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে। তো এই ধরনের একটা ব্যয় হয়। তারপরে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত সুনামি কাকে বলে, সুনামির কারণ কি, মানে বিভিন্ন কারণগুলো জানলাম, এর ফলাফলগুলো জানলাম। আশা করি তোমরা মানে সুনামি সম্পর্কে ডিটেলস তোমরা এখন বুঝে ফেলেছো। বইয়ে আছে, বই যদিও অনেক সংক্ষেপে লেখা ছিল, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত ডিটেলস করে বলেছি। এখন আমি তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে আমি কিছু কোশ্চেনের নমুনা বলবো, এবং এই কোশ্চেনগুলো হচ্ছে একটা নমুনা কোশ্চেন, এটা মানেই না যে এই কোশ্চেনটাই আসছে, তবে অনেক ক্ষেত্রে অনেক বোর্ডে কোশ্চেনগুলো আছে বিভিন্ন জায়গার। প্রথমত তোমরা বিভিন্ন বোর্ডের বিগত বছরের কোশ্চেনগুলো দেখবা কি প্যাটার্নে আসে, সেই হিসাবে নিজেকে প্রিপেয়ার করবা। আর তোমরা সবাই সৃজনশীল পরীক্ষা দিয়েই অভ্যস্ত, তোমরা জানো প্রশ্ন কীভাবে আসে। তারপর উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভূগোলের কোশ্চেনটা কেমন আসে সেটা বলার জন্য আমি আমার বিগত লেকচারগুলোর উপর ভিত্তি করে কয়েকটা কোশ্চেনের একটা স্যাম্পল তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি তোমরা একটু মন দিয়ে শুনবে। আমরা প্রথমে একটা দেখি, সমস্যা দেখি। সেই সমস্যাটা প্রথমটা হচ্ছে যে একটা উদ্দীপক কি ছিল, প্রথম উদ্দীপক, শিক্ষক তার শ্রেণীকক্ষে টেবিলের উপরে এক টুকরা কাপড় রেখে কাপড়ের দুপাশ দিয়ে তিনি 500 চাপ দিয়ে কয়েকটা ঢেউ খেলালেন। হ্যাঁ, এক টুকরা কাপড় শিক্ষক দুই পাশ থেকে চাপ দিয়ে সেটা ঢেউ খেলালেন। তিনি বললেন পৃথিবীতে এক ধরনের পর্বত আছে যেটা এই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। এখন এখান থেকে কোশ্চেন কি আসছে, জ্ঞানমূলকে যদি আমরা দেখি, পাঁচ সঞ্চালনকে তোমরা জানো, জ্ঞানমূলকের প্রশ্ন আর হচ্ছে অনুধাবনের প্রশ্ন দুটাই কিন্তু যে কোনো জায়গা থেকে আসে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে পাঁচ সঞ্চালন কি। তোমরা কিন্তু প্লেট টেকটনিক যেটার কথা বলেছি, যে প্লেট টেকটনিক কি, তাই না? এটা জানো, কি জানো এটা? হ্যাঁ, প্লেট টেকটনিকটা হচ্ছে কি, আমরা জানি যে পৃথিবীর ভূপৃষ্ঠ বা অশ্বমণ্ডল কতগুলো প্লেটে বিভক্ত, তাই না? সেটা হচ্ছে তোমার সামুদ্রিক প্লেট, আরটা হচ্ছে মহাসাগরীয় প্লেট। এই প্লেটগুলো কি, আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের স্তর বিন্যাস পড়েছি, সেখানে পড়েছি যে গুরুমণ্ডলের উপরে যে স্থনোস্ফিয়ার আছে এটার উপরে প্লেটগুলো ভাসমান অবস্থায় আছে, এবং স্থনোস্ফিয়ার হচ্ছে খুব পিচ্ছিল এবং তৈলাক্ত, যার কারণে এটা মুভ করছে। এছাড়া ভূঅভ্যন্তরের পরিচালন স্রোতের কারণে এই প্লেটগুলো মুভ করছে। এটাই হচ্ছে প্লেট সঞ্চালন বা প্লেট মুভমেন্ট। এগুলো তোমরা পারো, আমি কিন্তু আনসার বলবো না, তোমরা আনসারগুলো সলভ করবা। সুনামি সৃষ্টির কারণ ব্যাখ্যা করি, একটু আগে ক্লাসটা নিলাম, এই মাত্র তোমরা জানো। আচ্ছা, আমরা তারপরে দেখি যে উদ্দীপকে যে ধরনের পর্বতের কথা বলা হয়েছে
তার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। উদ্দীপকে কোন পর্বতের কথা বলা হয়েছে? দুই পাশ দিয়ে চাপ দিলে উঁচু নিচু হয়, এটাকে কি বলা হয়েছে? আমরা পর্বতের কথা মনে আছে? আমরা পর্বত পড়েছিলাম না 5 ধরনের? হ্যাঁ, এটা হচ্ছে ভাঁজ পর্বত, ভঙ্গিল পর্বত, যেটা হচ্ছে দুই পাশে দুইটা প্লেটের চাপের কারণে মাঝখানে যে শিলাস্তর থাকে বা পাললিক শিলাস্তর থাকে সেটা এরকম উঁচু নিচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এই পর্বত সৃষ্টির গঠন প্রক্রিয়াটা কি? গঠন প্রক্রিয়াটা মনে আছে না? গঠন প্রক্রিয়াটা হচ্ছে যখন দুই দিক থেকে প্লেট চাপ দেয় তখন এখানে সাধারণত বেশিরভাগ ভঙ্গিল পর্বতই প্লেট টেকটনিকের মুভমেন্টের কারণে হয়ে থাকে এবং সাধারণত কোনো একটা নিচু এলাকায় অথবা অগভীর সমুদ্রে অথবা মহীখাত এলাকায় বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা বিভিন্ন রকমের পদার্থগুলো এসে জমে জমে পাললিক শিলাস্তর তৈরি করে এবং তখন আশেপাশের প্লেটগুলো যখন মুভ করে তখন মাঝখানের উঁচু অংশগুলা, মাঝখানের যে শিলা থাকে সেটা উঁচু নিচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এটা হচ্ছে তোমার গঠন প্রক্রিয়া। তো তারপরে দেখো যে পরেরটা বলেছে যে উদ্দীপকে পর্বত এবং ল্যাকোলিথ পর্বতের তুলনা। উদ্দীপক পর্বতটা হচ্ছে ভঙ্গিল পর্বত আর ল্যাকোলিথ পর্বতটা আরেকটা পর্বত আমরা পড়েছি, তাই না? তাহলে এই দুইটার মধ্যে তুলনা করতে বলেছে, অর্থাৎ পার্থক্যটা কি? আমরা তাহলে কি বলবো? আমরা বলবো যে উদ্দীপকের পর্বতটা যেহেতু ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাঁজ আছে, এটার কতগুলো শৃঙ্গ আছে, এখানে তোমার জীবাশ্ম আছে, পাললিক শিলা দ্বারা সমৃদ্ধ এবং এটা পৃথিবীর সবচেয়ে উঁচু উঁচু পর্বতগুলা। আর ল্যাকোলিথ পর্বতটা কি মনে আছে? হ্যাঁ, ল্যাকোলিথ পর্বত হচ্ছে ভূ অভ্যন্তরে যে গলিত লাভাগুলো থাকে সেগুলো যখন উপরের দিকে উঠে আসার চেষ্টা করে, উঠে আসতে পারে না, তখন বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের কঠিন স্তর দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ভিতরে থেকে শীতল হয়ে আস্তে আস্তে গম্বুজ আকারের ধারণ করে, সেটা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। এটা নরমালি ভঙ্গিল পর্বতের চাইতে ঢাল কম হয়ে থাকে এবং এটার কোনো শৃঙ্গ থাকে না। এইভাবে আনসারগুলো করতে হবে। আর একটা সমাধান দেখো, এখানে একটা সমাধানে দিয়েছে, একটা চিত্র দেওয়া আছে। চিত্রে একটা পাহাড়, মালভূমি এবং প্লেন, সি লেভেল। আমি কিন্তু এখানে প্লেটিউ, মাউন্টেন, প্লেন এগুলো লিখে দিচ্ছি। এই চিত্রে কিন্তু এটা বোঝানোর জন্য এখন দিয়েছি, পরীক্ষায় কিন্তু এগুলো থাকবে না, কারণ এটাই হলো তোমার প্রশ্ন। এখানে থাকবে যে তুমি যেমন কোশ্চেন আছে ভূত্বক কাকে বলে, তোমরা এটা এগুলো সলভ করবা বাসায়। ভূপৃষ্ঠের পরিবর্তন কেন হয়? আরেকটা প্রশ্ন দেখো যে চিত্রের খ চিহ্নিত ভূমিরূপটি মানব জীবনে কি প্রভাব ফেলে? খ চিহ্নিত ভূমিরূপটা আমি এখানে প্ল্যাটিউ লিখে দিয়েছি, কিন্তু এখানে লেখা থাকবে না, তখন তোমার ধরে নিতে হবে এটা হচ্ছে মালভূমি। এবং মালভূমি আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে আমি তোমাদের ক্লাস নিয়েছি, কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, আদার্স সব ক্ষেত্রে কি কি প্রভাব ফেলে এই কথাগুলো লিখবা। আর উচ্চতর দক্ষতায় যেটা আছে ক এবং গ, এই চিহ্নিত ভূমিরূপ দুটি মানে কোন ধরনের, মানে কোন ভূমিটা বেশি উপযোগী? ক মানে হচ্ছে পর্বত আর গটা হচ্ছে সমতল ভূমি। স্বাভাবিকভাবে পর্বতের থেকে সমতল ভূমিটা মানে বেশি উপযোগী বসবাসের জন্য। কেন উপযোগী সেটার পক্ষে যুক্তি দিতে হবে, এটা একটা। আরেকটা সমাধান দেখো যে এখানে আমি একটা চিত্র দিয়েছি, এটা আমরা পড়েছি, এরকম ধরনের চিত্র দেখেছি কি পৃথিবীর অভ্যন্তরভাগের। এখানে 1, 2, 3 নম্বরটা হচ্ছে অশ্বমণ্ডল, তারপরে গুরুমণ্ডল 2 নম্বর, 1 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখানে দেখো কনরাড বিযুক্তি রেখা কি, এটা কি রেখা? এটা হচ্ছে শিয়াল এবং সীমা রেখার যে স্তরটা যেখানে যে বিযুক্ত হয়েছে, মানে আলাদা হয়েছে, সেটাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি। এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে করে পড়তে হবে। আর সমভূমি কাকে বলে? কাকে বলে পড়বা এবং লিখবা। তারপরে চিত্রে 3 নম্বর চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য। 3 নম্বর চিত্রটা হচ্ছে অশ্বমণ্ডলের বৈশিষ্ট্যের কথা জানতে চেয়েছে। আর লাস্টের উচ্চতর দক্ষতায় বলা হয়েছে 1 এবং 2 চিহ্নিত স্তর দুটির তুলনামূলক আলোচনা। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের তুলনামূলক আলোচনা করবা। 4 নম্বর আরেকটা সমাধান, এটাই লাস্ট সমাধান। এখানে একটা উদ্দীপক দেখো যে রিয়া বা যে কোনো স্টুডেন্ট, সেটা তোমরাও হতে পারো, রিডিং রুমে পড়ছিল, হঠাৎ সে একটা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করলো। সে ভয় পেয়ে দ্রুত ঘর থেকে বের হয় এবং দেখতে পায় অনেকে খেলার মাঠে, মানে খোলা মাঠের দিকে ছুটছে। পরবর্তীতে সে জানতে পারে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যা প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্টভাবে হতে পারে এবং এর ফলে জানমালের ব্যাপক ক্ষতি হয়। তাহলে এটা কি? এই উদ্দীপকে এটা কি বোঝাতে চেয়েছে? উদ্দীপকে এটা মানে ইঙ্গিতকৃত ঘটনাটা কি? হ্যাঁ, ভূমিকম্প। এটার কথা এটা বলানোই হয়েছে যে ভূমিকম্প। এবং ভূমিকম্পটা কারণগুলো কি কি? আমরা অনেকগুলো কারণ দেখেছি, প্লেট টেকটনিক, ভূপাত, ভূপৃষ্ঠের চাপ হ্রাস, চাপ বৃদ্ধি, ভূ অভ্যন্তরের তাপ সঞ্চালন, অনেকগুলো কারণ পড়েছি না? এই কারণগুলো আমরা লিখব। আর আমি কিন্তু তোমাদের
জ্ঞানমূলক আর প্রয়োগের কথা বাদ দিয়ে বাকিগুলো বলছি। আর উদ্দীপকের আলোকে সৃষ্ট দুর্যোগটি পৃথিবীর কিছু নির্দিষ্ট এলাকায় অধিক পরিমাণে দেখা যায়, এটা আলোচনা করো। তার মানে হচ্ছে জানতে চাওয়া হয়েছে যে পৃথিবীর কোন কোন জায়গায় মানে ভূমিকম্প বলয়গুলো অবস্থিত, ওই বলয়গুলো তোমরা আলোচনা করবা। যখন আলোচনা করবা তখন কিন্তু চিত্রগুলো দিতে হবে। ভূগোলের এসব ক্ষেত্রে চিত্র দেওয়া লাগে এবং চিত্র দিলে খুব ভালো নাম্বার পাবা। তো মোটামুটি এইভাবে এই ধরনের সমস্যাগুলো তোমাদের আসবে, এভাবে আসবে এবং তোমরা সুন্দর করে পড়বা, আশা করি ভালোভাবে জানতেও পারবা। আর বেশি করে পড়তে হবে, ক্লাসও করতে হবে এবং আমার ক্লাসগুলো বারবারই করবা। আমি প্রত্যেকটা স্লাইডে পুরো নোট করে দিচ্ছি, তোমরা কিন্তু নোট আকারে, এটা নোট করাই লাগবে না, এটা দেখে দেখে খাতায় উঠে মুখস্থ করে ফেলবা, সুন্দর করে বুঝে মুখস্থ করবা, দেখবা সবাই ইনশাল্লাহ A+ পাবা। আর আজকে এই বছরের জন্য তোমাদের সাথে আমার আজকে শেষ ক্লাস, নেক্সট ক্লাসগুলো ম্যাডাম নেবেন এবং তোমরা ভালো থেকো। ইনশাল্লাহ 2021 সালে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো এবং সাবধানে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।